আমরা বেশ কয়েকদিন ধরে যে কাব্যের আত্মা কোথায় এই বিষয়টি খোঁজার চেষ্টা করছিলাম। আসলে আমরা করছিলাম না, প্রাচ্য আমাদের দেশের যে অলংকারবিদরা ছিলেন তারা বহুকাল আগেই এই বিষয়টি খুঁজে দিয়ে গেছেন আমাদের জন্য। আমরা সেটিকে আরেকবার মনে করছিলাম মাত্র। এই পথে চলতে চলতে আমরা দুটি বিষয় নিয়ে আপাতত আলোচনা করেছি। প্রথমটি অলংকারবাদ, তার সঙ্গে খানিকটা দেহাত্মবাদ এবং তারপরে রীতিবাদ। আজকে সেই পথেরই আরো একটি পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক রীতিবাদের পরবর্তীকালে যে মতবাদটি আসছে, যার মাধ্যমে খোঁজার চেষ্টা করা হচ্ছে যে কাব্যের সার বস্তুটি কোথায়, সেটিকে বলা হয় বক্রোক্তিবাদ। এই বক্রোক্তিবাদ এই বিষয়টি সম্পর্কে আগেই আমরা খানিকটা আলোচনা করেছিলাম আমার অন্য একটি পর্বে, সেটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। সেটি হচ্ছে মূলত শব্দালঙ্কারের পর্ব। সেখানে বক্রোক্তি বলে একটি অলঙ্কার ছিল, কিন্তু পরবর্তীকালে এই শব্দালঙ্কারের সাধারণ মতবাদ থেকে এই বক্রোক্তিকে বার করে নিয়ে এসে দেখাচ্ছেন কুন্তক যে বক্রোক্তি কেবলমাত্রই একটি অলঙ্কার নয়, বক্রোক্তির মধ্যেও রয়েছে কাব্যের সার বস্তুর এক অন্যতম গুণ। সেই নিয়েই আজকের আলোচনা। আজকের পর্বে থাকছে বক্রোক্তিবাদ সম্পর্কে বেশ কিছু কথা। এর আগের পর্বে অর্থাৎ প্রথম পর্বে অলংকারবাদীদের কথা পড়তে পড়তে আমরা জেনেছিলাম বামন দেবের কথা। এই বামনাচার্যর সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে তিনি অলংকারবাদ এই বিষয়টিকে একটি বিশেষ মূল্য দিয়েছিলেন, এবং এইটাও জেনেছিলাম যে শুধুমাত্র অলংকারের আলোচনাতেই তিনি থেমে থাকেননি। তিনি মূলত অলংকারের সঙ্গে সঙ্গে যে বিষয়টিকে ভীষণ সুন্দরভাবে প্রতিস্থাপন করেন তা হচ্ছে রীতিবাদ। রীতিবাদের আলোচনা করতে গিয়ে আমরা জেনেছিলাম তিনি বলেছিলেন যে কাব্যের আত্মা থাকে রীতিরই মধ্যে। এই রীতির আলোচনাকে পরবর্তীকালে যিনি সম্প্রসারিত করেছিলেন তার নাম হচ্ছে আচার্য কুন্তক। বামন দেবের মতোই আচার্য কুন্তকও কেবলমাত্র রীতির আলোচনায় থেমে থাকেননি। তিনি আরেক ধাপ এগিয়ে গিয়ে এই কাব্যের আত্মার সন্ধানে বলেছিলেন যে বক্রোক্তির মধ্যেই থাকে আসলে কাব্যের মূল এবং সার বস্তু, মূল বা সার বস্তু। তাই কুন্তককে আমরা কেবলমাত্র রীতির আলোচনাতেই সীমাবদ্ধ রাখবো না, তাকে বৃহত্তর ক্ষেত্রে বক্রোক্তিবাদের একদম প্রপার আলোচক যদি বলতে হয়, আমরা সেই জায়গায় তাকে স্থান করে দেব। কারণ তিনি একটি বই লিখেছিলেন বক্রোক্তিবাদ সম্পর্কে, সেটি হচ্ছে বক্রোক্তি জীবিতম। এই গ্রন্থেই প্রথমবার বক্রোক্তিকে কেবলমাত্র শব্দালঙ্কারের বাইরে গিয়ে একটি অন্য স্থান করে দেওয়া হলো। তবে একথা বলা ভুল যে তার আগে শব্দালঙ্কারের বাইরে বক্রোক্তি নিয়ে কেউ চিন্তা করেনি, এই কথা আমি মোটেই বলবো না, সে প্রসঙ্গে আসছি। কিন্তু বক্রোক্তি কাব্যের মধ্যে থাকবেই, এবং কাব্যের মধ্যে থেকে কাব্যের সৌন্দর্য যে বিষয়টি বৃদ্ধি করে সেটি বক্রোক্তি, এরকম কথা কিন্তু কুন্তক বলছেন। এবং তিনি বক্রোক্তির বেশ কতগুলি ভাগ করে দিয়েছিলেন, বক্রোক্তি নিয়ে আলোচনাকে সুদূর প্রসারিত করেছিলেন। তবে এই কুন্তকের যে মূল আলোচনা সেখানে যাওয়ার আগে আমরা জেনে নেব যে বক্রোক্তিবাদের আলোচনা এই বিষয়টা কোথা থেকে শুরু হয়েছিল। প্রাথমিকভাবে আমরা জানতাম যে বক্রোক্তি একটি সাধারণ শব্দালঙ্কার মাত্র, যার দুটি ভাগ, একটি কাকু বক্রোক্তি, একটি শ্লেষ বক্রোক্তি। এবার কাকু বক্রোক্তি কি, শ্লেষ বক্রোক্তি কি, এই নিয়ে তো আমি বললাম আমার শব্দালঙ্কার পর্যায়ে ভালোভাবে আলোচনা করা আছে, সেটি গিয়ে দেখে নিতেই পারেন। তবে মূলত বক্রোক্তি কথার অর্থ হচ্ছে বক্র উক্তি, অর্থাৎ উক্তি সোজাভাবে না করে একটু বাঁকা ভাবে করা। যেমন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, এ কথার মানে কি কে বাঁচিতে চায় মানে এটা কি সদর্থক ভাবে বলা হচ্ছে? না, জিজ্ঞাসা করা হচ্ছে যে কে বাঁচিতে চায়, এর উত্তর কিন্তু একদম লেখাই রয়েছে ওই লাইনের মধ্যে যে কেউ বাঁচিতে চায় না। এই যে একটু অন্যভাবে, একটু টুইস্ট এন্ড টার্ন করার মাধ্যমে যেভাবে আমরা কথাগুলি ব্যবহার করি, তাতে অনেক আলংকারিকরা বলছেন যে
আমাদের কাব্যের যে মূল রস সেটি সুন্দরভাবে প্রকাশিত হয়। রসের প্রসঙ্গ কুন্তক আনছেন না, কারণ আমরা জানি কুন্তক আরো আগের একজন অলংকারবিদ। তো তাও এই যে অন্য কিছু চিন্তা করা, এই যে শুধুমাত্র লেখা লাইনের থেকেও ওপরে গিয়ে কিছু ভাবা, যাকে আমরা বাচ্যার্থ বলি, সেই যে বিষয়টা, সেই বিষয়টার প্রতিপন্ন করা যাচ্ছে এই বক্রোক্তির মাধ্যমে। এবার কেবলমাত্র শব্দালঙ্কারের দুটি ভাগ ছিল, যে যারা প্রথম এসে এই বক্রোক্তিকে কেবলমাত্র শব্দালঙ্কারের বাইরেও কিছু একটা হতে পারে এরকম চিন্তা ভাবনা করলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে ভামহ, দণ্ডী এবং বামন। এই বামনাচার্য মোটামুটি সমস্ত আলোচনাতেই কম বেশি নিজের মতামত পোষণ করে গেছেন। যাই হোক, ভামহ, দণ্ডী, বামন এরা মূলত এই শব্দালঙ্কারের বাইরে গিয়ে যে অলংকারকে ভাবা যেতে পারে এই বিষয়টাতে একটু চিন্তা ভাবনা করেছিলেন, কারণ এর আগে অব্দি রুদ্রট, মন্মথ এরা কিন্তু একে মূলত শব্দালঙ্কার হিসেবেই দেখেছিলেন। কি ভাবলেন এরা? যেরকম আমরা দেখব দণ্ডির প্রসঙ্গে, দণ্ডী বাংময় কাব্যকে দুভাগে বিভক্ত করছেন, একটা সভাশক্তি আর একটা হচ্ছে বক্রোক্তি। সভাশক্তি মানে হচ্ছে যে স্বভাবতভাবে যে উক্তি আসে, মানে আমি এই যে সাধারণ কথা বলছি সেটা যেরম আমি যদি বলি যে স্বাধীনতাহীনতায় কেউ বাঁচিতে চায় না, এইটা হচ্ছে স্বভাবত উক্তি, মানে একটা সাধারণ উক্তি। কিন্তু স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায় যখন বলছি, সেটা হচ্ছে বক্রোক্তি। এই বিষয়টা নিয়ে আলোচনা কে করেছিলেন? আলোচনা শুরু করেছিলেন দণ্ডী। তিনি বলছেন যে বক্রোক্তির সৌন্দর্য নির্ভর করে শ্লেষের উপরে। এই যে একটুখানি অন্যরকম ভাবে আলোচনা করা, এই যে অন্যরকম ভাবে বক্তব্যকে পেশ করা, এই যে ভেতরে একটা শ্লেষ উক্তি রয়েছে, কে বাঁচিতে চায় কে বাঁচিতে চায় অতটা শ্লেষ না থাকলেও অন্যান্য আরো অনেক পংক্তিতে, যেমন ওই যে বিখ্যাত রয়েছে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, মানে আমি ডরাই না। এই যে শ্লেষোক্তি, এই বিষয়টা বক্রোক্তিতে রয়েছে বলে বক্রোক্তি কেবলমাত্র শব্দালঙ্কার থাকছে না বলে দণ্ডী বলছেন। এরপর কে বলছে? ভামহ শব্দার্থময় সাহিত্য শব্দ অর্থের বক্র মিলনের কথা বলেছিলেন। তার মতে বক্রোক্তি একমাত্র পারে অন্য কিছুর ইঙ্গিত দিতে, যা স্বভাবত সাধারণ কথা তার বাইরে গিয়ে একটু অন্য কিছুর বক্তব্য রাখতে পারে, এই কথা প্রথম বলছেন ভামহ। এবং তিনি আরো একটি শব্দের প্রয়োগ করছেন, এই যে অন্য কিছু, এটাকে বলা হচ্ছে লোকাতিক্রান্ত, অর্থাৎ সাধারণ লোককে, সাধারণ শব্দকে অতিক্রম করে যাচ্ছে যে বিষয়টি, সেটি দেখাতে পাচ্ছে এই বক্রোক্তি। পরবর্তীকালে আমরা যখন ধ্বনি পড়বো, যখন রস পড়বো, আমরা ব্যঞ্জনা বলে একটি শব্দ বারবার শুনতে পারবো। সেটার মানে হচ্ছে যে যা কিছু লাইনে লেখা হচ্ছে সাধারণ কথা, হয়তো এই যে পথের পাঁচালী যদি আমরা পড়ি, খুব সাধারণ ভাষায় চলিত বাক্যে, চলিত বাংলা কথায় এত সাধারণ বক্তব্য লেখা রয়েছে। অপু দুর্গা রেলগাড়ি দেখতে যাচ্ছে, এটার মধ্যে বিশেষ কিছু সৌন্দর্য যদি সেরকম মানসিকতা না থাকে পড়ার, সে কিন্তু খুঁজে পাবে না, তার মনে হবে তো খুব সাধারণ ব্যাপার, রেলগাড়ি দেখাটা এমন কি বড় ব্যাপার। কিন্তু লেখক তার বিশিষ্ট ভঙ্গির মাধ্যমে বাক্যের সাধারণ অর্থকে যে ব্যঞ্জনায় নিয়ে যাচ্ছেন, সেটার কথা প্রথম বলছেন বলছেন একটি শব্দের মাধ্যমে, বলছেন লোকাতিক্রান্ত, সাধারণ লোককে অতিক্রম করে যাচ্ছে এবং বক্তব্যের মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য নিয়ে আসছে। এই বিষয়টা বক্রোক্তির মধ্যে দেখতে পেয়েছিলেন ভামহ। এবং এরা প্রত্যেকেই একটি বিষয়ের উপর খুব জোর দিয়েছেন, সেটা হচ্ছে শব্দ এবং অর্থের যথাযথ মিলন সাধন করা। বিশেষ করে ভামহ তো বলছেন যে শব্দ এবং অর্থের যথাযথ মিলন সাধনের মাধ্যমে যে লোকাতিক্রান্ত অনুভূতি তৈরি হয়, সেটা বক্রোক্তির মধ্যে দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে কুন্তক এসে এই মতবাদ, এই যে চিন্তা ভাবনা, এটাকেই তিনি নিয়ে আসছেন স্বাভাবিকভাবেই। কুন্তকের আলোচনাও কিন্তু মূলত ভামহর
যে বক্তব্য, ভামহর যে আলোচনা, তার উপরেই নির্ধারিত, মানে সেইখানেই তার ভিত্তিভূমি প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি যেরকম ভাবে শব্দ এবং অর্থের মিলন, লোকাতিক্রান্ত এই শব্দগুলি প্রয়োগ করেছিলেন, সেটা আমরা কিন্তু এনার আলোচনাতেও পাই, অর্থাৎ কুন্তকের আলোচনাতেও পাই। কিন্তু কেবলমাত্র শব্দ এবং অর্থের মিলনের মাধ্যমেই যে লোকাতিক্রান্ত অনুভূতি আসে সেটা তিনি বলছেন না, তিনি একটু অন্যভাবে বলছেন। তিনি বলছেন যে কেবল শব্দার্থের মিলনকেই সাহিত্য বলা যায় না। শব্দ ও অর্থের মিলন যখন আহ্লাদময় হয়ে ওঠে তখনই তা হয়ে দাঁড়ায় সাহিত্য। এই কাব্য রসিকজনের অদ্ভুতামদ চমৎকার বলে চমৎকার বিধান করে। এই বিষয়টা কি করে? এই বিষয়টা রসিকজনের, মনে রাখতে হবে এই কথাটা, যে সকলেই কিন্তু রসিকজন নয়, সকলেই কিন্তু কাব্যের বা সাহিত্যের রস আস্বাদন করতে পারেন না। তাহলে রসিকজনের অদ্ভুতামদ চমৎকার মানে একটা অদ্ভুত আনন্দ এবং এক ধরনের চমৎকারিত্ব কাব্যের মধ্যে সৃষ্টি করতে পারে, এবং সৃষ্টি করে কে না এই বক্রোক্তি সৃষ্টি করে। আসলে এর আগে অবধি যা কিছু লেখা হয়েছিল সবকিছুর মধ্যে অলংকার প্রধান ছিল। অলংকারের মাধ্যমে নিঃসন্দেহে বেশ কিছু সৌন্দর্য উপস্থাপিত হচ্ছিল বটে, কিন্তু এই যে বক্রোক্তি, সেখানে একটা কথা না বলে আরেকটা কথা বলা, এই যে আমি বলছি না কিন্তু তাও আমি যেন বলে দিচ্ছি ভেতরে ভেতরে, এই যে গভীরতা, এটা সম্ভবত তার আগে অবধি ব্যবহৃত হয়নি। তাই বক্রোক্তি নিয়ে এত বেশি আর কি মাতামাতি, এত প্রাধান্য দেওয়া হয়েছিল একে। যাই হোক, তিনি আরো বলছেন শব্দ হলো বাচক, আর শব্দ আর অর্থ হচ্ছে বাচ্য। বাচক আর বাচ্য দুয়ে মিলে তবেই হতে পারে কাব্য। শব্দ কি? শব্দ হচ্ছে বাচক, শব্দ হচ্ছে সাধারণ বক্তব্য, আর অর্থ হচ্ছে বাচ্য। আমি কোনো শব্দ বললাম, তার অর্থ যদি না আমি বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমি বাচ্যার্থকে বুঝতে পারবো। আমরা ছোটবেলায় খুব পড়েছি এটা, যে সাধারণ বাক্য এবং তার বাচ্যার্থ, বাচক এবং বাচ্যার্থ, বাচ্যার্থ নির্ণয় করো, মানে অর্থাৎ হচ্ছে তুমি যেটা লেখা আছে তার অতিরিক্ত যে অর্থ, যে মূল রস, সেটি কি বলতে চাইছেন লেখক, সেটি নির্ণয় করো। তাহলে অর্থ হচ্ছে বাচ্যার্থ। শব্দ এবং অর্থের যথাযথ মিলন যদি না হয়, তাহলে কিন্তু ঠিক মতো কাব্য রচিত হয় না। আর এই কাব্য হতে গেলে শব্দার্থের মিলিত সত্তার একটি বিশিষ্টতা আবশ্যক, তাকেই বলা হচ্ছে বক্রোক্তি। কি বলছেন তাহলে? তাহলে বাচক এবং বাচ্য এই দুটিকে মিলিত হতে হবে, এবং কেবল মিলিত হলেই হবে না, তার মধ্যে যদি কোনো একটি বিশিষ্টতা থাকে, কোনো একটি স্পেশাল বিষয় থাকে, যে বিষয়টা স্পেশাল, সেটাকেই তিনি বলছেন বক্রোক্তি। কুন্তক আসলে যে কোনো অলংকারকেই বক্রোক্তি বলছেন, কারণ যে কোনো অলংকারই তার মতে যে কোনো একটি কাব্যের মধ্যে, যে কোনো পংক্তির মধ্যে এক অন্যরকম বিশিষ্টতা নির্মাণ করেন। এই বিশিষ্টতা বিষয়টির কারণেই তার কাছে বক্রোক্তি এক অসামান্য বিষয় হয়ে উঠেছিল। যেরকম বিপ্র হয়ে সুরাসক্ত কেন মহাশয়, সুরে না সেবিলে বলো কে বা মুক্ত হয়। এই কথায় দুটি অর্থ হচ্ছে, আমরা জানি, একটি হচ্ছে সাধারণ অর্থ, আরেকটি হচ্ছে বাচ্যার্থ। মানে যে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন যে তুমি ব্রাহ্মণ হয়ে সুরাসক্ত কেন মহাশয়। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন যে তুমি সুর, মানে তুমি সুরার দ্বারা আসক্ত কেন, অর্থাৎ তুমি মদ খাও কেন, সুরের দ্বারা। কিন্তু যিনি ব্রাহ্মণ তিনি উত্তর দিচ্ছেন কি, সুরে না সেবিলে বলো কে বা মুক্ত হয়। এই যে সুর, সেখানের সঙ্গে কিন্তু ওই মদ্যপানের কোনো মিল নেই। সুর বলতে এখানে বোঝানো হচ্ছে দেবা শক্তি বা গানের সুর, যাই হতে পারে। এই যে দুটি অর্থ মিলিত হয়েছে, কিন্তু তার সঙ্গে ওই যে একটা ছোট্ট বিশিষ্টতা, সেটা আমি লাইনের মধ্যে কোথায় আছে খুঁজে পাবো না, কিন্তু কোথাও একটা রয়েছে যা আমাদের আলাদা করে দিচ্ছে এই দুটি পংক্তিকে, সেটাকেই বলা হচ্ছে বক্রোক্তি। জিনিস তিনি বলছেন এই যে শব্দ এবং অর্থের মিলন ঘটছে, তার মধ্যে বিশিষ্টতা থাকছে, এটা ঠিক আছে, কিন্তু শব্দ এবং অর্থ দুটিকে কিন্তু ছাপিয়ে যাবে না, অর্থাৎ
শব্দের থেকে অর্থের গুরুত্ব বড় হয়ে গেল বা অর্থের থেকে শব্দের গুরুত্ব বড় হয়ে গেল, এই বিষয়টি থাকবে না। বক্রোক্তি অলংকারের ক্ষেত্রে বা বক্রোক্তি অলংকার নয়, বক্রোক্তিবাদের ক্ষেত্রে কিন্তু একটি সাম্য অবস্থান লক্ষ্য করা যাবে। যেমন এখানে একটি বাচ্যার্থ আর একটি সাধারণ অর্থ রয়েছে। সাধারণ অর্থ কিন্তু কখনো বেশি হয়ে যায়নি বা বাচ্যার্থ বেশি হয়ে যায়নি, কারণ এখানে সুরাসক্ত বলতে একদিকে যেমন ভগবানকেও বোঝানো হচ্ছে বা দেবাসক্ত বোঝানো হচ্ছে, অপরদিকে মদ্যাসক্ত, এই দুটোই বোঝানো হচ্ছে, কিন্তু দুটো সমানভাবে অবস্থান করছে। এই সাম্যতা, এই বিষয়টা কিন্তু বক্রোক্তিবাদের একটি অন্যতম বিষয়। তাই কোনোটাকে ছাপিয়ে যেতে পারবে না। ছাপিয়ে গেলে কিন্তু সেটা যথার্থ এই যে বিশিষ্টতা যেটা বলছেন, যে শব্দ অর্থ মিলনের যে বিশিষ্টতা, এটা তৈরি করতে পারবে না। তিনি শেষে কি বলছেন? তিনি বলছেন যে এই যে সমস্ত কিছু মিলিত হয়ে যে বিষয়টি তৈরি হচ্ছে তা এক অলৌকিক আনন্দের আস্বাদ দিচ্ছে। এই জাতীয় শব্দ অর্থের মিলনে যা অন্যভাবে কাব্যের শৈল্পিক ধর্ম রূপে ব্যাখ্যাত হতে পারে, একেই কুন্তক বলছেন বক্রতা। এবং শেষে তিনি এতটাই গভীরভাবে বক্রোক্তি জীবিতঙ্গে এত আলোচনা করেছেন যে এই বক্রোক্তিকে তিনি মূলত 6টি ভাগে ভাগ করেছিলেন। সেই 6টি ভাগ হলো বর্ণ, পদ, প্রত্যয়, বাক্য, প্রকরণ এবং প্রবন্ধ। এই জন্যই এবং এই বক্রোক্তির জন্যই যে কাব্য বেঁচে থাকে, এই কথা তিনি শেষ অবধি তার ওই বক্রোক্তি কাব্য জীবিতং এই গ্রন্থতে বলে এসেছেন। তাই একটি সম্পূর্ণ আলোচনা কিন্তু কুন্তকের দ্বারাই সম্ভব হয়েছিল। পরবর্তীকালে বক্রোক্তি সম্পর্কে আরো অনেক রকমের বিরুদ্ধ যুক্তি আসে, যে কারণে বক্রোক্তিরও প্রস্থান ঘটে। আমি আগেই বলেছিলাম যে প্রস্থান শব্দটি কেন, তার একটি অন্যতম কারণ কিন্তু ওটা যে আস্তে আস্তে এই মতটি বিলুপ্ত হয়ে গিয়ে আরো একটি মতের আবির্ভাব হচ্ছে। সেই কারণে বক্রোক্তিরও প্রস্থান ঘটে। বক্রোক্তির পরে আসে ঔচিত্য, যেটা আমরা পরের দিনে আরো ডিটেলসে পড়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগছে পর্বগুলি। কিছু বলার থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই অবধি থাক। নমস্কার।